এখন আমি যদি এই 17 থেকে 30 পর্যন্ত যদি একটু বলি, প্রবেশটা হচ্ছে আমি কোথায় প্রবেশ করবো। আমরা শুরু থেকেই আমরা আলোচনা করেছিলাম সাইবার এই সুরক্ষা আইন 2026-এ এই প্রবেশটা হচ্ছে ওই যে আমরা গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যে প্রবেশ করে, বুঝতে পারছো? এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশ করে, এগুলো আমরা একটু আগে আসতেছি, ব্রাশে এখন ধারা লাগাবো। আর 17 হচ্ছে প্রবেশ, 18 হচ্ছে হ্যাকিং, 19 হচ্ছে ক্ষতি, 21 20 এখানে বাতিল, কারণ 20 ধারা চলে গেছে জোয়াইনে। ঠিক আছে, জোয়াইনে সেখানে এস্টাবলিশ হয়েছে, এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 20 বাতিল, তার 19 ক্ষতি, 21 হচ্ছে জালিয়াতি, 22 হচ্ছে প্রতারণা, 23 হচ্ছে সন্ত্রাস, 24 হচ্ছে ট্রানজাকশন, 25 হচ্ছে হয়রানি, 26 হচ্ছে বিদ্বেষ, বিদ্বেষপূর্ণ ভাবে যদি কোনো কিছু, আর 27 সহায়তা, 28 হচ্ছে মিথ্যা মামলা, 29 হচ্ছে কোম্পানি, 30 হচ্ছে ক্ষতিপূরণ। এখন এখন খাদিজা তুমি ই করো, এই এটার সামনে দাঁড়া লাগাই দাও। হুম, বলো খাদিজা, বলো। প্রবেশ হচ্ছে 17 ধারা, হ্যাকিং 18, 19 ক্ষতি, জালিয়াতি 21 ধারা, প্রতারণা হচ্ছে 22, 23 হচ্ছে সন্ত্রাস, ট্রানজাকশন 24, হয়রানি 25, বিদ্বেষ হচ্ছে 26, 27 হচ্ছে সহায়তা, 28 মিথ্যা মামলা দায়ের করা, 29 হচ্ছে কোম্পানি, আর হচ্ছে 30 হচ্ছে ক্ষতিপূরণ। এক কথা হচ্ছে এখানে শুধু 17 থেকে শুরু হয়েছে, মাঝখানে গিয়ে ওই 19-এর ক্ষতির পরে আর একটা বাদ দিয়ে সিরিয়াল ধরে একটার পর একটা চলে আসছে। যদি এটা মনে হয়, প্রবেশ, হ্যাকিং, ক্ষতি, জালিয়াতি, প্রতারণা, সন্ত্রাস, ট্রানজাকশন, হয়রানি, বিদ্বেষ, সহায়তা, মিথ্যা, কোম্পানি ক্ষতি, যদি এটা এটা মুখস্থ হয় তাহলে একটার পর একটা, একটা একটার পর একটা ধারা লাগাই দিলে হয়ে যাচ্ছে, মন থাকবে এটা। এখন হয়েছে কার কার হয়েছে এটা, প্রবেশ, হ্যাকিং, ক্ষতি, এটা মনে রাখবেন। প্রবেশের পরে হ্যাকিং রয়েছে, তারপর ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ধারা আলাদা। প্রবেশ করবে এক জায়গায়, প্রবেশের পরে যদি ওখানে যায় হ্যাকিং করে, ওইটা আলাদা ধারা হবে। যদি ক্ষতি করে কোনো একটা, এই যে মেলওয়্যার দিয়ে কোনো কিছু ক্ষতি করলো, তখন এটা আরেকটা ধারা চলে যাবে। আবার যদি সে জালিয়াতি করলো, জালিয়াতির জিনিস আর জালিয়াতি আর প্রতারণা কিন্তু আলাদা জিনিস। এই জালিয়াতি, প্রথম জালিয়াতি হবে, পরে প্রতারণা। এরপরে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, সাইবার ওয়ার্ল্ডে যদি সন্ত্রাসী কার্যক্রম ঘটায়, সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 23। ট্রানজাকশনটা হচ্ছে ই ট্রানজাকশন, অর্থাৎ দেখা যাচ্ছে বহির্ভূত, আইন বহির্ভূত ট্রানজাকশন, আপনার পিন যে কোনো ভাবে এটা হ্যাক করে আপনার মাধ্যম ইয়ে থেকে টাকাগুলো বের করে নিচ্ছে এরকম। আর হয়রানি, যে কোনো ব্ল্যাকমেল, হয়রানি হতে পারে, হুমকি টুমকি, ব্ল্যাকমেল, এই যে 25 আমরা। আর বিদ্বেষপূর্ণ ভাবে এটা আমরা দেখবো 27 সহায়তা, 28 মিথ্যা মামলা, 29 কোম্পানি, আর ক্ষতিপূরণ হচ্ছে 30। কে কে পারবেন এটা, এটুকু পারবেন সবাই এই শব্দগুলো, প্রবেশ, হ্যাকিং, ক্ষতি? রফিক ভাই বলেন তো, হয়েছে কার কার হয়েছে? এত তো হয়ে যাওয়ার কথা, স্যার, দ্রুত বলেন। প্রবেশ, হ্যাকিং, ক্ষতি, হুম। জালিয়াতি, প্রতারণা, সন্ত্রাস, তিনটা করে, ট্রানজেকশন, প্রথম হয়রানি, প্রথম হচ্ছে বিদ্বেষ। তিনটা, প্রবেশ, হ্যাকিং, ক্ষতি তিনটা, পরে তিনটা জালিয়াতি, প্রতারণা, সন্ত্রাস, পরে তিনটা ট্রানজাকশন, হয়রানি, বিদ্বেষ, পরে হচ্ছে চারটা সহায়তা, মিথ্যা, কোম্পানি ক্ষতিপূরণ। জি স্যার। বলেন। প্রবেশ, হ্যাকিং, ক্ষতি, জালিয়াতি, প্রতারণা, সন্ত্রাস, ট্রানজেকশন, হয়রানি, বিদ্বেষ, সহায়তা, মিথ্যা, কোম্পানি, ক্ষতিপূরণ। এটা মনে একবার আবার সহায়তার বলি সাথে স্যার। মিথ্যা মামলা, পরে কোম্পানি, হয় বলেন। জি স্যার। প্রতারণা, প্রবেশ, হ্যাকিং, ক্ষতি, জালিয়াতি, প্রতারণা, সন্ত্রাস, ট্রানজেকশন, হয়রানি, বিদ্বেষ, তারপরে সহায়তা, মিথ্যা, কোম্পানি, ক্ষতিপূরণ। পারবেন তো? প্রবেশ, হ্যাকিং, ক্ষতি, জালিয়াতি, প্রতারণা, সন্ত্রাস, ট্রানজেকশন, হয়রানি, বিদ্বেষ, তারপর সহায়তা, মিথ্যা, কোম্পানি, ক্ষতিপূরণ। আচ্ছা, যদি হয়ে থাকে আমরা একটু প্রবেশ, আগাবো। হ্যাকিং, ক্ষতি। যদি হয়ে থাকে আমরা আচ্ছা। আগাবো, এখন আমাদের মোটামুটি হয়ে যাবে, প্রত্যেকটা ধারা থেকে আমরা দেখবো। আমি এগুলো প্রত্যেক ধরবো যাতে আপনাদের সমস্যা না হয়। আমরা প্রথম দেখেন, সবাই একটু দেখা যাচ্ছে লেখা, আমি একটু এটাকে একটু আরো ছোট করে দেই, একেবারেই ছোট করে দিলাম, একবার উপরের দিকে রাখলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন একেবারেই প্রত্যেকটা ধারার সাথে উদাহরণ আছে, প্রত্যেকটার সাথে উদাহরণ আছে। আজকে আপনাদের ফেসবুকে দিয়েছিলাম 17-30 পর্যন্ত প্রতিটি ধারা মূল বিষয়কে কেন্দ্র করে একটি করে বাস্তব ধর্মীয় উদাহরণ দেওয়া হয়েছে। সরাসরি ক্লাস টেস্টের জন্য আপনাদের, যেটা ঘটনা ভিত্তিক প্রশ্ন হিসেবে আপনার ধরতে পারি। 20 ধারাটা বিলুপ্ত আপনারা দেখলেন। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি ভাবে প্রবেশ বা হ্যাকিং, মনোযোগ দেন। আচ্ছা, হ্যাঁ। এখানে একটু মনোযোগ দেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো আইনি প্রবেশও করবে, হ্যাকিংও থাকবে। একটু সবাই এই দেন, এই সবাই একটু বইটা বের করেন, দু একজন বই বই করে রাখেন। আচ্ছা, উদাহরণগুলো আপনাদের ক্লাস টেস্টের জন্য রাখি, তাহলে আপনাদের একটু সহজ হবে, একটু সহজ হবে। এখন সরাসরি দিলে উদাহরণগুলো পরে ওই মূল থেকে চলে যাবে, আমি ইয়া থেকেই চলে যাই সরাসরি। হুম। দেখা যাচ্ছে রবি ভাই? স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। সাজাগুলো মুখস্থ করার দরকার নাই, সাজাগুলো এগুলো পরীক্ষা আসবে না, এত টেনশন দরকার নেই। দেখেন,
গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন 17 ধারা থেকে স্টার্ট হয়েছে আপনাদের, যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ বা হ্যাকিং এর দণ্ড কি। এখানে দুইটার কথা বলছে, প্রবেশ এবং প্রবেশের পদ্ধতি হ্যাকিং। মনোযোগ দেন। শুধু বেআইনি প্রবেশ করলে এই সাইবার সুরক্ষা আইন 2026-এর 17 ধারা অনুযায়ী শুধু বেআইনি প্রবেশ কোথায় করবে? গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ। এবং সেখানে বেআইনি প্রবেশ করে কি করবে? চুরি করতে পারে, বিনাশ করতে পারে, পরিবর্তন করে পারতে, ক্ষতি সাধন, এর মাধ্যমে নতুন কোনো ডাটা উৎপাদন করতে, সোর্স কোড গোপন ধ্বংস পরিবর্তন, এইসব কাজে সহায়তা চেষ্টা করলেও সেটা কি বলবো 7 বছর কথা। আপনাদের এখানে সাজার কথা বলা দরকার নাই, সাজা মুখস্থ করা দরকার নাই। সবাই বুঝতে পারতেছেন? আমি যেটা বলতেছি এটা একটু শুনে মনোযোগ, যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বেআইনি প্রবেশ বা হ্যাকিং এর দণ্ড কত। তো ওখানে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে আপনারা দেখবেন বেআইনি প্রবেশের কথা বলা রয়েছে এবং হ্যাকিং এর কথা বলা রয়েছে। তাহলে একটা 17 ধারায় শুধু বেআইনি প্রবেশ করলেই 5 বছর 50 লক্ষ টাকা, এবং বেআইনি প্রবেশ করে কি করবে? সেখানে তথ্য চুরি করবে, বিনাশ করবে, পরিবর্তন করবে, ক্ষতি সাধন করবে, এবং এর মাধ্যমে নতুন ডাটা উৎপাদন করবে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো ডাটা উৎপাদন করবে, সোর্স কোড গোপন ধ্বংস পরিবর্তন করবে, এসব কাজে সহায়তা চেষ্টা করলে কত অনধিক 7 বছর কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে। তাহলে আমরা কি এখানে সাজাগুলা যেগুলো আছে সাজা তো দরকার নাই, যদি সরাসরি প্রশ্ন আসে যে বেআইনি প্রবেশের মাধ্যমে কোনো তথ্য পরিকাঠামো তথ্য চুরি বিন্যাস পরিতোষ সর্বোচ্চ কারাদণ্ড আসবে না পরীক্ষায়, আপনাদের সরাসরি বলবে এটি কি ধরনের অপরাধ, অথবা এটি নিম্ন কোন ধারায় অপরাধ বলে গণ্য হবে, 17 ধারা। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বেআইনি প্রবেশ বা হ্যাকিং এর দণ্ড হচ্ছে 17। এমসিকিউ যে ক্লাসে পারবেন, মনোযোগ দেন। আবার একটা প্রবেশ, একটু সবাই মনোযোগ দেন। কম্পিউটার ডিজিটাল ডিভাইস, এই যে এখন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কিন্তু আমরা পড়ছিলাম আগে কি কি কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত হবে, আমরা সংজ্ঞাতে পড়ছিলাম। তো এই কম্পিউটার, আমাদের যারা কম্পিউটার যে সংস্থা প্রতিষ্ঠান বা যে কোনো দেশ বা দেশের বাইরে বা অভ্যন্তরে যাই হোক না কেন, যেগুলো আমরা আইন অধীন রাষ্ট্রকে পড়েছিলাম, তো কম্পিউটার ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, এগুলোতে যদি বেআইনি প্রবেশ করে, মনোযোগ, এখানে আগেটা কিন্তু কম্পিউটার ডিজিটাল ডিভাইস ছিল, এখানে ডাইরেক্ট গুরুত্বপূর্ণ পরিকাঠামো ছিল। এখন কম্পিউটার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি কার্যক্রম পরিচালনা করে, সেখানে যদি প্রবেশ করে, সেটাও কিন্তু 18 ধারা অনুযায়ী অপরাধ হবে। মনোযোগ দেন। যদি সাধারণভাবে, এখানে সাজা দুই ধরনের, একটা হচ্ছে সাধারণভাবে বেআইনি প্রবেশ, আর হচ্ছে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেআইনি প্রবেশ। তো ম্যাক্সিমাম হচ্ছে এই সাধারণ আর ই থাক না কেন, কি বলে এই এই এখানে ধরে নিতে হবে যে অপরাধ করার জন্য সে প্রবেশ করছে। এখানে অন্য কোনো সাধারণভাবে বেআইনি প্রবেশ করার সুযোগ নাই। এখানে যদি আইন উল্লেখ করে যে সাধারণভাবে বেআইনি, এটা আপনার মেন বই যখন দেখবেন একটু দেখেন, এখানে আমরা দেখবো এখানে আবার বেআইনি প্রবেশ করতে যে আমি যেটা বলছিলাম, হ্যাকিং করবে, চুরি করবে, তথ্য বিন্যাস পরিবর্তন, এখানেও এআই ডাটার মধ্যে উৎপাদন করবে। এই ইয়ে আসছে রফিক, কি বলে, নাজমুল আসছে? আচ্ছা, তাহলে একটু সবাই মনোযোগ দেন। কি বল, এই কথা কি শোনা যাচ্ছে? আমার কথা আমি তো বুঝতে পারতেছি না। স্যার আছি স্যার। তাহলে কি বললাম, ওখানেও কিন্তু আমরা যা কি করলাম, পরিকাঠামোতে প্রবেশ করলো, এখানেও ডিজিটাল ডিভাইস, এখানেও কম্পিউটার সিস্টেমে বেআইনিভাবে প্রবেশ করলো। তবে এখানে কি দুইটার পার্থক্য কি? একটা হলো তথ্য গুরুত্ব পরিকাঠামো, তবে এখানে কম্পিউটার ডিজিটাল ডিভাইস সিস্টেমে প্রবেশ করতেছে, পার্থক্য এখানে। কিন্তু ওখানে কিন্তু হ্যাকিং করা, চুরি করা, বিনাশ পরিবর্তন, এর মাধ্যমে নতুন ডাটা উৎপাদন করতেছে। বাট এখানে সাজাটা ভিন্ন, এখানে সাজার দরকার নেই। পরীক্ষা যদি আসে আপনাদের, থানায় তো মামলা রুজু করবে, 1-2 তোর মানে তারিখ 18 দিবে, 18 অনেক সময় দেখবে যেটা জরিমানা সর্বোচ্চ কত, জরিমানা যেটা বেশি সেটাই দেবে, যে 18-3 দিবে, 18-2 দিবে, এগুলি না আপনার টেনশন, আপনার ডাইরেক্ট 18 ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে। যদি এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে বেআইনি পরিকাঠামোতে যদি প্রবেশ করে সেটাও হচ্ছে 17, এবং হ্যাকিং তথ্য চুরি করে সেখানেও 17। তবে কম্পিউটার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি সিস্টেমে কোনো বেআইনি প্রবেশ করে সেটাও 18, কিন্তু হ্যাকিং এর মাধ্যমে যদি তথ্য চুরি করে ডিভাইসের মাধ্যমে, সেটা হবে কত? সেটাও 18। খেয়াল রাখবেন, দুইটাতে কিন্তু 17 কথা আছে, 18 কথা আছে, কিন্তু সাজাটা ভিন্ন, খেয়াল রাখবেন এটা। আচ্ছা, মনোযোগ দিন এবার। 17টাতে স্যার গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে, আর এটা হ্যাঁ, হলো কম্পিউটার ডিভাইস, এটুকু রাইট, ডিফারেন্স। পার্থক্য এখানেই, পার্থক্য এইটুকু। এখন হচ্ছে আমরা এখন যেটা দেখবো 19, মনোযোগ দেন, 17, 18, 19। এখন আমরা এই 19 মনে পড়ছে ক্ষতি সাধনের কথা পড়ছিলাম, এই যে প্রথম দিক থেকে আমরা যেটা প্র্যাকটিস করলাম। তো এই 19 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বা উদ্দেশ্যমূলক ভাবে কি করবে, কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, সাইবার স্পেস, লেখা কি বড় নাকি আপনাদের? বড় দেখা যাচ্ছে মনে হয় না? হ্যাঁ, সমস্যা আছে। ঠিক আছে স্যার। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কি থাকবে, বড় উদ্দেশ্যমূলক দেখা যাচ্ছে। কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক, মনোযোগ দেন,
প্রত্যেকটা ধারা পার্থক্য না বুঝলে পরীক্ষা লেগে প্যাচ লাগাই দেয় কোন ধারা দেয় কোনটা দিয়ে দিবেন। এগুলা বিভিন্ন ফার্ম হুম। খুব গুছালো প্রশ্ন আসে আপনাদের, এই জন্য বুঝতে হবে প্রত্যেকটা ধারা বুঝেন তো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো প্রশ্ন তৈরি করা আছে আপনাদের, ধরবো আপনার তখন দেখবেন যে কতটা সহজ হয়ে যায়। কম্পিউটার সিস্টেম, আই রিপিট, কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক সাইবার স্পেস ক্ষতি সাধন উদ্দেশ্য। ওই যে 19 ধারাটা হচ্ছে এই যা কিছু ডিজিটাল ডিভাইস যা কিছু থাকুক না এগুলো কেউ যদি কোনো তথ্য অংশ সংগ্রহ করে, মানে উদ্দেশ্য হচ্ছে ক্ষতি সাধন করার জন্য। এখন ক্ষতি সাধনটা কিরকম? এই যে মেলওয়্যার আমরা করছিলাম না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা মেলওয়্যার বলছিলাম। মেলওয়্যার হচ্ছে কি একটা কি ধরনের সফটওয়্যার? ক্ষতিকর সফটওয়্যার। একটা ক্ষতিকর সফটওয়্যার, রাইট। মেলওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করাবে এবং প্রবেশ করানোর চেষ্টা করবে। এখন এই কম্পিউটার নেটওয়ার্ক যেগুলো থাকবে, উপাত্ত ভান্ডার সাইবার, এগুলো বেশি বেশি পড়বে না, অটোমেটিক আপনাদের হয়েছে ভৌত অবকাঠামো, কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু কিছু রয়েছে যেগুলো ক্ষতি সাধন করবে এবং চেষ্টাও করবে। এক কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বা কোনো উদ্দেশ্যমূলক ভাবে কোনো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কে কি করে ক্ষতি সাধন উদ্দেশ্যে যে উপাত্ত তথ্য ভান্ডার সংগ্রহ করে মেলওয়্যার বা ক্ষতি সফটওয়্যার প্রবেশ করায়, তাহলে সে ক্ষতি সাধন করেছে বলে গণ্য হবে। আরেকটা এখানে আছে আপনারা 19 ধারা আরেকটা জিনিস নতুন, সেটা হচ্ছে এই যে বৈধ বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রবেশে বাধা সৃষ্টি। এখন রফিক ভাই কোন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোম্পানির সে পুরো মালিক, কিন্তু এখানে আমাকে নিয়োগ করছে একটা ফার্মের একটা, আমি এখানে এজেন্ট হিসেবে বা আমাকে একটা চাকরি দিছে। এখন আমি আমার রফিক ভাই মালিক আমি তাকে প্রবেশ করতে দিতেছি না। এই যে বৈধ, আমার তো বৈধ প্রবেশ করা, এখন বৈধ যে প্রবেশ করার যে বৈধ রয়েছে, এই বৈধ যে প্রবেশ করতে পারতাছি না, এটা কিন্তু রফিক ভাই আমার এখানে প্রবেশ করতে পারছেন, আমি দিচ্ছি না, এটা আমার অন্যায়। এই ক্ষেত্রে যে বৈধ ক্ষমতাগত ব্যক্তির প্রবেশে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এরকম না, আপনি ঢুকতে পারবেন না, না। আবার আরেকটা বিষয় হচ্ছে সেই কোম্পানি আপনার দায়িত্বে থেকে আপনি কি করলেন, এই যে এই কম্পিউটার যা যা আছে, যেমন রফিক ভাই পুরো একটা সফটওয়্যার মেনটেন করে, বাট আমাকে পাসওয়ার্ড দেওয়া আছে। এখন আমি রফিক ভাই মালিক হিসেবে আমি তাকে বললাম যে স্যার আপনি একটা ফিশি একটা মেল গেছে দেখেন, এই মেলটা শুধু অ্যাকসেপ্ট করেন, ওকে চাপেন, বুঝতে পারছেন? জাস্ট একটা ওকে ওকে ক্লিক দেন, জাস্ট অন করে। আমি যে কি করলাম, ওই যে মাছ মারে কিরকম একটা ওই যে সিপের ভিতরে সামনে বসি ফেলায় থ্রো করে না অনেক দূরে, তখন ওখানে ঝুলতে থাকে, তখন জি। ওই মাছ কি করে মজা যদি যে যেরকম করে পুকুর অনুযায়ী মানে সেই অনুযায়ী এক এক বড় বড় মাছ উঠে, তখন ওটা টুক গিল লেতে পারলেই তখন বাইজে পড়ে। তো এরকমই ফিশিং মেল, যেটা হচ্ছে আপনি যখন ফিশিং করবেন কোনো কিছুতে, মেল আর একটা কোনো স্পাম বলে, স্পাম আর মেল বলে এটাকে, এই তখন কি করবে, এই মেইলটা যখন পাঠাবে, যখন রফিক ভাই অ্যাকসেপ্ট করবে, তখনই তার সমস্ত তথ্য আমার চলে আসবে। এটাই ফিশিং মেইল। এই যে কোনো ভাবে আরেকটা বিষয় কাজ করবে ক্ষতি সাধনের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে কোনো ভাবেই একটা কারসাজি করে এই যে একটা একটা কি বলে অ্যাডভার্টাইজ করে বা কোনো একটা আহ, যেগুলা হচ্ছে আহ, রফিক ভাই বলছে যে এইটা একটা সফটওয়্যার, অথবা বলবে একটা কি বলে এটাকে, আরে এটা হচ্ছে অনলাইন অ্যাড বলে, এই অ্যাড গুলা একটা দেওয়া আছে যে এগুলো তোমার স্পন্সর করলাম, তুমি অ্যাড গুলা তুমি শো করাও। তা কি করতেছে সে, রফিক ভাইয়ের অ্যাকাউন্টে টাকা না করে এই চার্জটা কি করতেছে, যে একটা চার্জ ধরছে প্রায় এরকম, যদি 1 লক্ষ রান করাতে পারে 50,000 টাকা পাবে, তখন তার এখানে না জমা করে আমার এখানে জমা করতেছে। এই যে এরকম অন্য হস্তক্ষেপ, অন্য ভাবে কারসাজি কোনো ব্যক্তির সেবা চার্জ অন্যের হিসেবে জমা রাখা, এগুলো অপরাধ গণ্য হবে। তাহলে এখানে অনেকগুলো বিষয় পেলাম। প্রথম কথা 19-এ পেলাম অনেকগুলা, 19-এ ডিরেক্টলি আমরা ক্ষতি সাধনের কথা পাইছি, ক্ষতি সাধন হিসেবে গণ্য পাইছি। এখন ক্ষতি সাধন কি কি ক্ষতি সাধন হিসেবে গণ্য হবে সেটা আমরা দেখলাম। কম্পিউটারের মাধ্যমে ক্ষতি সাধন করবে, মেলওয়্যার সফটওয়্যার মাধ্যমে ক্ষতি সাধন করাবে, তারপর হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্তর কি ভান্ডারে এগুলা কি করবে, ক্ষতির চেষ্টা করবে, বৈধ ক্ষমতা ব্যক্তিকে প্রবেশে বাধা সৃষ্টি করবে, এটা একটা ক্ষতি করবে, তার অনুমতি ছাড়া ক্ষতি সাধন উদ্দেশ্যে ফিশিং মেইল পাঠাবে, অন্যায়ভাবে হস্তক্ষেপ বা কারসাজি করার জন্য এটাও একটা করবে। মোটামুটি এখানে 6 ধরনের আমরা ক্ষতি সাধন দেখলাম। এই ধরনের যদি কোনো একটা পায়, তাহলে ওই ব্যক্তি এই 19 ধারা হিসেবে কি হবে, এই যে ফিশিং মেইল বা যাই বলেন না কেন অন্যের হিসাবে জমা চার্জ, যেটা এগুলো এরকম প্রশ্ন ভিতর থেকে দিবে, সে শিলাকারে বা একটা হেডলাইন এখানে কিন্তু ভিতর থেকে দিয়ে দিবে। এই জন্য আমাদের ভিতরকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা 19 অনুযায়ী কি কি কোন কোন কাজ বা কি কি ক্ষতি সাধন হিসেবে গণ্য হলো আমরা দেখলাম। আচ্ছা, একটা এমসিকিউ দেখি যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে কম্পিউটার সার্ভিস একটি প্রবেশ করানো এটি কি অপরাধ? এই যে মেলওয়ার ক্ষতিকর বা ক্ষতিকর সফটওয়্যার। সফটওয়্যার, এগুলো দরকার নেই, ক্ষতি এগুলো আপনার করে নেবেন। এখানে এমসিকিউ গুলো ভেরি ইম্পর্টেন্ট যেগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমরা কি কি দেখলাম? 17 দেখলাম কি, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ, সেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশ। পরিকাঠামো পেলাম এবং সেখানেও কি হ্যাকিং পেলাম, সেখানেও কিন্তু আমরা
কে কোনো তথ্য এআই আর্টিফিশিয়াল এর মাধ্যমে সেগুলা কি করবে, ক্ষতি সাধন করবে, ডাটা পরিবর্তন করবে। আবার 18 থেকে কি পেলাম, ওখানে 18 থেকে পাইলাম ডিজিটাল ডিভাইস টিভাইস দিয়ে, কম্পিউটার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি কি করে প্রবেশ করে। তো ওখানেও আমরা পাইলাম আরেকটা বিষয়, যে ওখানেও আমরা হ্যাকিং এবং এআই ব্যবহার করে ডাটা পরিবর্তন করবো, ওখানে আমরা পেলাম। বাট 19-এ গিয়ে আমরা পেলাম যা সরাসরি ক্ষতি সাধন, 6টা উপায় আমরা পেলাম। 19-এ গিয়ে 6টা বিষয় পেলাম ক্ষতি সাধনের ক্ষেত্রে। তবে আমরা সবচেয়ে এখানে নতুন কিছু দুটো শিখলাম, সেটা স্পাম মেল অথবা ফিশিং মেইল বা মেল আর সফটওয়্যার মাধ্যমে কি করবে, ক্ষতি সাধন করবে। ক্ষতি সাধনটা বিভিন্ন ভাবে হতে পারে, তো 6 উপায় দেখলাম। তাহলে ক্লিয়ার, 17, 18, 19, 20 বাতিল। এ আইনের সাইবার আইনে, সুরক্ষা আইনে 2026-এ 20 বাতিল, 20টা চলে গেছে আমাদের জয়েনে। এখন আমরা দেখবো এই সাইবার স্পেসের জালিয়াতির অপরাধটা কি। সাইবার স্পেস ওয়ার্ল্ডটা তো কিন্তু বিশাল একটা বড়, বিশাল একটা জায়গা, বিশাল স্পেস, একটা কোনো কুল কিনারা নাই। সাইবার স্পেস বলে না, বিশাল স্পেস, উইন্ডোজ বিশাল একটা জায়গা। তবে সাইবার সুরক্ষা আইন 2026-এ 21 অনুযায়ী কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে যদি জালিয়াতি করে তাহলে অপরাধী হবে। তবে এটা 2 বছর এবং 20 লক্ষ টাকা জরিমানা উভয় দণ্ডাত্মক। জাস্ট এইটুকু মনে রাখবেন, সাইবার স্পেসে কেউ যদি জালিয়াতি করে, এখানে এখানে এত ভাঙা দেওয়া দরকার নেই। প্রশ্ন আসতে পারে কোনো ব্যক্তি নিকটে সাইবার স্পেস ওয়ার্ল্ডে কি করে জালিয়াতি করলো, তখন হচ্ছে 21 অনুযায়ী সাইবার স্পেসে ব্যবহার জালিয়াতি করলে অপরাধ। অর্থাৎ 20-এর পরে, 20-এর পরে সেকশনটা হচ্ছে 21, সাইবার স্পেস জালিয়াতি হচ্ছে কত ধারা, সাইবার সুরক্ষা আইন 2026-এর 21 21 ধারা। আচ্ছা, এখন এখানে একটা আমরা সাইবার স্পেস জালিয়াতি উদাহরণ দিচ্ছি একটু আপনাদের বোঝার জন্য। কোনো কম্পিউটার ডিজিটাল ডিভাইস ইনপুট আউটপুট ইন করবে, আউট ফলাফল করবে এবং পরিবর্তন করবে, মুছে ফেলবে, অশুদ্ধ ডাটা, প্রোগ্রাম তৈরি, ডিজিটাল ডকুমেন্ট, ইলেকট্রনিক ফাইল তৈরি, পরিবর্তন, ডিজিটাল মানি, ইলেকট্রনিক মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি মুদ্রা, অন্যের জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিচালনা, এগুলো কি জালিয়াতি না? যে অন্যের জাতীয় পরিচয় জালিয়াতি। নিবন্ধন করে, এগুলা কি জাতীয় অন্যের, এই যে অনেক সময় বিভিন্ন অ্যাড কোম্পানি বিভিন্ন সময় আপনার তথ্যগুলো নিয়ে নেয়, তো এগুলা নিয়ে অন্যর মাধ্যমে সে যদি রেজিস্ট্রেশন করে ফেলে, তো এটা তো জালিয়াতি, সার্ভিসে জালিয়াতি করলো। যে আপনি রফিক ভাইয়ের একটা ভোটার আইডিটা কোথায় একটা ইনফরমেশন দিলেন, সে ওইটা ইউজ করে সে ওখান থেকে সে কোনো মতো ডাটা এন্ট্রি করে। যেমন আমি একটা ইনভেস্টিগেশন করছিলাম, যাক এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য, মানে আমাদের ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তখন আমরা ডাচ ব্যাংক একটা ছিলাম, আমি দেখলাম এই ডাচ বাংলা ব্যাংকের তার কোনো তথ্যই নেই, জাস্ট একটা মোবাইল নাম্বার আছে, তাও ভুল নাম্বার দেওয়া। কিভাবে যে কি করছে আল্লাহ জানে। যাই হোক, তো এগুলো তো যারা একটু এক্সপার্ট, আমার মনে হয় যে এখানে ব্যাংকের সাথে কোনো রিলেটেড থাকতে পারে, কারণ কোনো নাম্বার, ভুল নাম্বার ছাড়া অ্যাকাউন্ট হয় না, যাতে বেতন পাইতেছে ঢুকতেছে কিছুই বুঝলাম। তো যাই হোক, অন্যের জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত সিম ব্যবহার করে যে মোবাইল ব্যাংকিং পরিচালনা, হুন্ডি, তার কি হুন্ডি ব্যাংকিং পরিচালনা, হুন্ডি জোয়ার পোর্টাল ইত্যাদি পরিচালনা করে, তাহলে এগুলা এখানে কিন্তু জোয়ার পোর্টালটা এখন তো আর এখানে নাই, জোয়ার পোর্টালটা তো জোয়ারে চলে গেছে, এখানে হুন্ডি কার্যকর। তো এক কথায় সাইবার স্পেসে কোনো জালিয়াতি করে সেটা 21 ধারা মোতাবেক কি হবে, দণ্ডে দণ্ডিত হবে। তাহলে কারো যদি অন্যের সিম যদি জালিয়াতি করে, পরিচয় নিবন্ধন সিম ব্যবহার করলে মোবাইলে ব্যাংকিং পরিচালনা করছে, তাহলে এটা কি হবে, সাইবার জালিয়াতি না সাইবার প্রতারণা? সাইবার জালিয়াতি নিয়ে প্রতারণা হবে। জালিয়াতি। Good. এবার দেখেন সাইবার স্পেসে প্রতারণা, পাশাপাশি জালিয়াতির পরে সেকশন হচ্ছে প্রতারণা 22। তাহলে আমার 17, 18, 19, 20, 20 বাতিল, 21 গেল, এখন 22। এই সাইবার সুরক্ষা, সাইবার প্রতারণা হচ্ছে 22 ধারা, যে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী যে আপনার কি করে কোনো ব্যক্তি যদি এই সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা করে, তাহলে এটি একটা অপরাধ গণ্য হবে। এটাও 5 বছর 50 লক্ষ টাকা, সাজা মুখস্থ করার দরকার নাই, জাস্ট এই অনুযায়ী অপরাধগুলো গণ্য হবে। সাইবার স্পেস প্রতারণা উদাহরণটা কেমন, যে কম্পিউটার এগুলো হচ্ছে সাইবার সাইবার জালিয়াতি প্রতারণা, সবগুলোই কম্পিউটার লাগবে, কম্পিউটার সিস্টেম লাগবে, নেটওয়ার্ক লাগবে, ডিভাইস লাগবে। এই যে ই কমার্স, সামাজিক যুগের মধ্যে ইচ্ছাকৃত বা জ্ঞাত সারে কোনো অনুমতি ছাড়া পরিবর্তন করবে, এই যে প্রতারণা, যে কোনো কারো ইচ্ছাকৃত ছাড়াই মুছে ফেলবে, নতুন তথ্য সংযুক্ত করবে, বিকৃত করবে, মূল্য উপযোগিতা করবে, কমা নেবে, নিজের বা অন্যের আর্থিক সুবিধা লাভের চেষ্টা করবে, এটা একটা প্রতারণা। ক্ষতি করার চেষ্টা, ছলনার আশ্রয় নিবে, প্রতারণা মানে একটা ছলনার আশ্রয় নিবে। যে এরকম আমরা একটা প্রশ্ন ছিল যে সিরাজউদ্দৌলা তার ছবি পরিবর্তন করে তার 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 নাম ইউজ করে সে বলে আমি বংশের লোক, সে একটা, যেমন রফিক ভাই বললো আমি সিরাজউদ্দৌলা নাতি লাগি, আমি উত্তরাধিকারের মধ্যে আমাকে সবাই চিনবে না, একটা তাদের একটা ছবি দিয়ে একটা অ্যাডভার্টাইজ প্রচার করতে, সবাই দেখতেছে আর ওটা লাইক দিয়ে বাড়ায় টাকা পয়সা কামাচ্ছে। এই যে একটা ছলনা, একটা প্রতারণা, আর্থিক সুবিধা নিতেছে, এটা কিন্তু এই সাইবার স্পেসে যদি কোনো কম্পিউটার প্রোগ্রাম, সিস্টেম, নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইস এবং ই কমার্সের মাধ্যমে এই ধরনের কোনো কাজ করে জ্ঞাতসারে কারো অনুমতি ছাড়া, যেমন সিরাজউদ্দৌলার
বাংলার একজন নবাব ছিলেন। তো ওখানে তিনি তো ওদের বংশের কারো অনুমতি ছাড়া তার ছবিটা ইউজ করে সে চালাই দিচ্ছে, এটা তো একটা প্রতারণা সাইবার স্পেস। ঠিক আছে, তাহলে জালিয়াতি প্রতারণা পার্থক্য কি? জালিয়াতি হচ্ছে আমরা দেখলাম 21 আর প্রতারণা হচ্ছে 22। সাজাগত পার্থক্য রয়েছে, তথ্যগত পার্থক্য রয়েছে। আচ্ছা, সাইবার সন্ত্রাসী সংগঠনের অপরাধ দণ্ড, সাইবার সন্ত্রাসী কার্য, মনোযোগ দেন। সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ ও দণ্ড কি? মনোযোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে এটা নিয়ে খুবই তোলপাড় চলতেছে, যে সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে এটা নিয়ে যে কোনো একটা ঘটনা সাইবার সন্ত্রাসী করার একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হয়। হ্যাঁ, যে যে সাইবার সংরক্ষণ, এই সাইবার সুরক্ষা আইন 2026-এর এখানে 23 23 হচ্ছে সাইবার সন্ত্রাসী সংগঠন। মনোযোগ দেন, এটা কোথায় হবে? সাইবার সংগ্রহ যদি করতে হয় তাহলে রাষ্ট্রীয় অখণ্ডতা, রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করা। যে রাষ্ট্রীয়, আই রিপিট, রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করে, জনগণের মধ্যে একটা ভীতি সৃষ্টি করবে, থ্রেটেন সৃষ্টি করবে, এবং ক্ষতিকর ম্যালওয়্যার প্রয়োগে মৃত্যু, এই যে ক্ষতিকর, এই যে ডিজিটাল ডিভাইসে একটা ক্ষতিকর ম্যালওয়্যার প্রয়োগ করবে এবং গুরুতর জখমের ঝুঁকি সৃষ্টি করবে। এবং এই যে অনেক সময় দেখবেন, এই যে যেটা বলছিলাম, আহ কি বলে, এই বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সেবা, এই সরবরাহ, এগুলো ব্যাঘাত সৃষ্টি করবে এই সাইবার ওয়ার্ল্ডে, এবং ব্যাঘাত করবে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ক্ষতি করবে। এই যে এখানে গুরুত্ব তথ্য কিছু ক্ষতিও রয়েছে, নির্দিষ্ট উদ্দেশ্যে সংগৃহীত কোনো তথ্য উপাত্ত অনুপ্রবেশ করবে, এবং পরিচয় গোপন, ভুয়া পরিচয় ব্যবহারকে এইসব কার্যে সাইবার সন্ত্রাস অপরাধ হিসেবে গ্রহণ করবে। এই যে পরিচয় গোপন, ভুয়া পরিচয় ব্যবহার করে যদি কোনো কার্যক্রম করে, সেটা হচ্ছে সাইবার সন্ত্রাস। তবে এখানে ব্যতিক্রম রয়েছে, যে বৃহত্তর স্বার্থে যদি কোনো কাজ করে, যে কোনো বিষয় একটা প্রচার করতেছে, যে কোনো বিষয় একটা ওয়ার্ল্ড সাইবারে এটা প্রচার চলতেছে, যদি এটা হয়, বৃহত্তম স্বার্থ হয় যে এটা সাইবার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, তাহলে এটা অপরাধ বলে গণ্য হবে না। তবে এটা আমরা যেটা জানবো, সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের সাথে যদি কেউ এই রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করে, জনগণের ভয়ভীতি সৃষ্টি করে, এটা একটি সাইবার সন্ত্রাসী কার্যক্রম, অপরাধ, এবং তার বিরুদ্ধে এই সাইবার সুরক্ষা আইন 23 অনুযায়ী কি হবে? অপরাধ বলে গণ্য হবে। তাই সাইবার সন্ত্রাস ধারা কত? 23 দ্বারা, মনোযোগ দেন। 23 দ্বারা সাইবার সুরক্ষা আইন 23। 24 এটা আসতে পারে। 24 আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত, মানে আইন অনুসারে যেটা আপনি করবেন, আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে, সেবা প্রতিষ্ঠান থেকে আপনার কার্ড পাইছেন, এটা ডিজিটাল ইলেকট্রনিক বা ইলেকট্রনিক মাধ্যম ট্রানজাকশন আপনি করতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এটা যে কোনো ভাবেই সরকার যদি কোনো ট্রানজাকশন অবৈধ ঘোষণা করার পরেও যদি আপনি, যে দেখা গেছে আপনি এটা অবৈধ কোনো একটা বিষয়ে আপনি এটা করতে পারেন না, আপনি ট্রানজাকশন যেটা যদি যেভাবে করার কথা সেভাবে করেন, কিন্তু আমাদের এই যে কিছু কিছু অবৈধ কিছু কিছু লেনদেন আছে, যেগুলো ভিপিএন, এগুলো বাংলাদেশের কিন্তু আহ আপনি আইনানুগ ছাড়া, এক কথা হচ্ছে সরকার যেগুলো ঘোষণা করছে, ঘোষিত অনুযায়ী ইলেকট্রনিক যে গুলো দেওয়া আছে, মোবাইল আর্থিক সেবাগুলো দেওয়া আছে, সেগুলো করতে হবে। কিন্তু আপনি আপনার কার্ড নাই, যে কোনো ভাবে একটা ওই যে বেআইনিভাবে প্রবেশ করে আপনার বিভিন্ন প্রয়োগ করে টাকাগুলো আপনার ব্যাংক থেকে বের করে নিয়ে যাচ্ছে, তো এটা একটা অপরাধ। সাইবার সুরক্ষা আইন এটা 24 বলছে, আইনানুগ কর্তৃক বহির্ভূত কোনো ট্রানজাকশন যদি করে, সেটা হচ্ছে 24 অনুযায়ী অপরাধ। সেটা হচ্ছে ই ট্রানজাকশন ডিজিটাল ইলেকট্রনের মাধ্যমে, সেটা বলছে ই ট্রানজাকশনটা তো অবশ্যই ডিজিটাল ইলেকট্রনের মাধ্যমে হইতে হবে, এবং নির্দিষ্ট অর্থ জমা, উত্তোলন, নির্দেশনা, আর্থিক লেনদেন, স্থানান্তর হয়, যে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক আর্থিক সাথে সংশ্লিষ্ট রয়েছে, সেগুলো কিন্তু একটা নির্দেশনা রয়েছে যে আইনানুগ কতটুকু তারা লেনদেন করতে পারবে। কিন্তু বেআইনি ভাবে যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনো এই ট্রানজাকশন অবৈধ ঘোষণা করার পর তাকে যদি সম্পাদন করে, উক্ত কার্য হিসেবে এটা একটি কি হবে? অপরাধ হিসেবে গণ্য হবে। আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত এই ট্রানজাকশন অপরাধ দণ্ড কত? 24। তাহলে আমরা কি কি দেখলাম? 17 17 কি গুরুত্বপূর্ণ বেআইনি তথ্য। প্রবেশ, 18 হচ্ছে কম্পিউটার ডিজিটাল ডিভাইসে যদি প্রবেশ করে। 19 কি ক্ষতি সাধন, 6টা উপরে ক্ষতি সাধন পাইলেন। তারপর 20 কি 20 বাতিল। 21 কি সাইবার জালিয়াতি, জালিয়াতি, ভেরি গুড। 22 হচ্ছে কি প্রতারণা। 23 কি সন্ত্রাসী কার্যক্রম। প্রতারণা, 24 কি ই ট্রানজাকশন, ই ট্রানজাকশন, আইন বহির্ভূত ই ট্রানজাকশন। 25 আজকে 25 মনে দেখবো, একটু মনোযোগ দেন। 25টা ধরে নেন যে পরীক্ষা, আমাদের পরীক্ষা রিটার্নের প্রশ্ন, যে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ দণ্ড। মনোযোগ, আই রিপিট, যৌন হয়রানি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ব্ল্যাকমেইলিং বা অশ্লীল ইনডিসেন্সি কোনো কিছু বিষয়বস্তু প্রকাশ করে, তাহলে এই 25 অনুযায়ী অপরাধ। এটা হচ্ছে আমাদের কি থ্রেট, হুমকি টুমকি যদি দেয়, এটা
সাইবার সুরক্ষা আইন 2026-এর 25 ধারা অনুযায়ী ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্ল্যাকমেইল, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, ওই যে যা যা আছে, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত সেক্সটর্শন, এখানে সব ওই যে আমরা যা যা তিনটা যেটা পড়ছিলাম, তো ব্ল্যাকমেইল, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত সেক্সটর্শনের উদ্দেশ্যে ক্ষতিকর বা ভীতিপ্রদ তথ্য, ভিডিও, অডিও, ভিজুয়াল, স্থিরচিত্র, গ্রাফিক্স, এআই দ্বারা নির্মিত করে প্রেরণ করে, প্রকাশ করে, প্রচার করে, হুমকি দেয়, এটা একটা অপরাধ। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এখানে দুইটা বিষয়, যে ব্ল্যাকমেইলিং যে বিষয়টা এখানে আসছে, যে কাউকে গোপনীয় তথ্য প্রকাশ বা ক্ষতির ভয় দেখে কাউকে বেআইনি সুবিধা বা সেবা কাজ করা করে যদি এটাকে বাধ্য করার ক্ষেত্রে সেটা অপরাধ বলে গণ্য হবে। তাহলে এখানে আমরা 25-এ গিয়ে আমরা কি পাইলাম, 25-এ যে বিষয়টা পাইলাম যেটা জরুরি দরকার, এই ডিজিটালি হইতে হবে হচ্ছে এই যৌন হয়রানি কিসের মাধ্যমে, ব্ল্যাকমেইলটা হতে পারে অবশ্যই ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে হতে হবে। ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত কোনো উপাদান বা সেক্সটর্শনের উদ্দেশ্যে ক্ষতিকর কোনো ভীতিকর তথ্য, অডিও, ভিডিও, ভিজুয়াল, স্থিরচিত্র, গ্রাফিক্স, এআই নির্মিত উপাদান প্রেরণ, প্রকাশ পাবে। যদি কোনো উপাদান প্রচারে কোনো হুমকি দেয়, কাউকে যদি ব্ল্যাকমেইল করে, এই 25 ডাইরেক্ট এটা কিন্তু এই ধারার অনুযায়ী তার কিন্তু মামলা দেওয়া যাবে। 25টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিটার্নের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি কি দেখলাম, খাদিজা বলেন। এই আরেকটা লিঙ্ক দিব, সবাই কেউ যাবেন না, আরেকটা লিঙ্ক দিব, 1 মিনিট পরে কেটে যাবে, আমাদের 17 মা বেআইনি প্রবেশ, 18 হ্যাকিং, 19 ক্ষতি, 21 জালিয়াতি, 22 প্রতারণা, 23 সন্ত্রাসী কার্যক্রম অপরাধ সংগঠন, 24 ট্রানজেকশন, 25 হয়রানি, 26 বিদ্বেষ বা রাগ হিংসা, 27 সহায়তা, 28 মিথ্যা মামলা, 29 কোম্পানি, 30 ক্ষতিপূরণ। বাহ বাহ, সবগুলো হয়ে গেছে, ভেরি গুড, থ্যাংক ইউ।